নমস্কার, প্রাইম ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার ঠিক আগে রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল বাংলাদেশ। রাজধানী ঢাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পাল্টাপাল্টির রাজনৈতিক কর্মসূচিতে নতুন উচ্চতায় পৌঁছেছে উত্তেজনা। মঙ্গলবার ঘোষণা করা হবে হাসিনা মামলার রায়। মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে সোমবার। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার আগে চরম উত্তেজনার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানী ঢাকা থেকে শুরু করে একাধিক জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ এবং পাল্টাপাল্টি রাজনৈতিক প্রদর্শনীর ফলে দ্রুত অবনতি ঘটছে পরিস্থিতি। সরকারের গৃহীত পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্র এখন এক অনিশ্চিত ও কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ঢাকা ও 5টি জেলায় আওয়ামী লীগ সমর্থকদের মহাসড়ক অবরোধ নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক উত্তেজনায়। রায়ের আগে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ জোরদার হওয়ায় এখনও কার্যত রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে রাজপথ। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ প্রমাণ করছে দুই পক্ষের মধ্যে শক্তির লড়াই আরও তীব্র হতে পারে আগামী দিনে। অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে অতিরিক্ত 12টি বিজেপি ইউনিট মোতায়েন করেছে সরকার। এর আগে ঢাকা সহ আশপাশের জেলায় মোতায়েন ছিল 14টি ইউনিট। এই নজিরবিহীন মোতায়েন সরকারের নিরাপত্তা কৌশলকে স্পষ্ট করে। রায়ের আগে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে শক্ত হাতে নিয়ন্ত্রণের পথে হাঁটছে মোহাম্মদ ইউনূস সরকার। বিশ্লেষকদের মতে শুধু নিরাপত্তা নিশ্চিত নয়, বরং রাজনৈতিক চাপা মোকাবেলারও ইঙ্গিত দিচ্ছে অতিরিক্ত আধা সামরিক মোতায়েন। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণ আরও জটিল করে তোলে পরিস্থিতিকে। এর পরপরই বিএনপিও জামায়াতে ইসলামীর কর্মীদের সড়কে নেমে মিছিল করা প্রতিপক্ষ রাজনীতির হঠাৎ চাঙ্গা হয়ে ওঠার উদাহরণ। বিরোধী দলগুলো সুযোগ দেখে জনমনে সরকারের বিরুদ্ধে নতুন আস্থাহীনতা তৈরি করতে চাইছে, যা আগামী দিনের সংঘাত পরিস্থিতিকে করে তুলতে পারে আরও বহুমাত্রিক। 2024 সালে ছাত্র বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে সোমবার, অর্থাৎ 17ই নভেম্বর। তার বিরুদ্ধে শত শত মানুষকে হত্যার অভিযোগ আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও অভিযোগগুলো তীব্রভাবে অস্বীকার করে বিচার প্রক্রিয়াকে প্রহসন বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। আদালতে জমা পড়া ফাঁস হওয়া অডিও, যেখানে সহিংসতা ঠেকাতে অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে, নতুন মাত্রা দিয়েছে মামলাকে। বিশেষজ্ঞদের মতে রায় যেদিকেই যাক না কেন, তার রাজনৈতিক অভিঘাত দীর্ঘস্থায়ী হতে পারে দেশজুড়ে। সার্বিক পরিস্থিতিতে এখন এক জটিল রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বাংলাদেশ। রায়ের আগে রাজনৈতিক পক্ষগুলোর শক্তির প্রদর্শন, নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি এবং বিরোধী দলের মিছিল অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে চরমভাবে। বিশ্লেষকদের মতে শুক্রবার 17ই নভেম্বর শুধু একটি আইনি রায়ের দিন নয়, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ কোন দিকে মোড় নেবে তারও নির্ধারক মুহূর্ত। বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া এখন উত্তপ্ত, অস্থির এবং অনিশ্চয়তায় ভরপুর। রায়ের ফলাফল এবং তার পরবর্তী প্রতিক্রিয়া দেশকে কোন পথে নিয়ে যাবে তা দেখার অপেক্ষায় এখন গোটা বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সামাজিক মাধ্যমে অবক্ষয় এবং ফেক নিউজ নিয়ে আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিডিয়া এবং রাজনীতির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। গোটা দেশের সঙ্গে রবিবার রাজ্যে উদযাপিত হয় জাতীয় প্রেস দিবস। সরকারিভাবে এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফেক নিউজ, সামাজিক মাধ্যমে অবক্ষয়ের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ফেক নিউজ এবং সামাজিক মাধ্যমের অবক্ষয় রোধ করতে আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মনে হয় যে একটু আগে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে এখানে বিভিন্ন সময়ে যে ফেক নিউজ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উনি একটা চিঠি দিয়েছেন ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম সাহেবকে দিয়েছেন। তো আমরা চিন্তা ভাবনা করছি এগুলো, এরও আইন টাইন আছে অনেকগুলো, সেই আইন মতো আমরা আবার এটাই মন না যে তাদের উপর আমরা প্রেশার, মানে সাংবাদিকতার উপর আমরা প্রেশার আনছি, সেই রকম যাতে না হয়। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় একটা গুজব রটানোর, আর বহু জায়গার মধ্যে আমি দেখি আজকে, আমি জানি না কি অবস্থা, সন্ধ্যের পর বা রাত্রে 10টার পরে দেখা যায় অনেকের ইচ্ছে হয় কিছু একটা লেখার।
এবং কী অবস্থায় লেখা আই ডোন্ট নো, আপনারা বুঝতে পারছেন। এ তো এই লেখার পরে যে কি হয়, এতে করে কিন্তু সমস্যা। তো এটা একটা সামাজিক অবক্ষয়, আমি বলব। আইন কানুন হচ্ছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একে অপরকে প্রভাবিত করার প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মিডিয়া এবং রাজনীতির এই সূক্ষ্ম ভারসাম্য সংবেদনশীলতার মাধ্যমে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজনীতি এটা কিন্তু আমার মনে হয় একটা দ্বন্দ্বপূর্ণ ব্যবস্থা দুইজনের মধ্যে। আবার এর মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স যদি থাকে, ব্যালেন্স, কারণ মিডিয়া অনেক সময় আমি দেখি এখানে রাজনীতিবিদদের এগেনস্টে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা, এবং আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আবার বলবো, অনেকে মিডিয়ারা রাজনীতিক ব্যক্তিত্বেরও প্রভাবিত করার চেষ্টা করেন। এটা দুটোই আছে কিন্তু মিডিয়ার থেকেও অনেক সময়, কারণ এটা বহুদিনের পুরনো, ত্রিপুরাতে বিশেষ নাম, সর্বভারতীয় স্তরে যারা রাজনীতিতে আছেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করেন। আবার রাজনীতিক বিদ্রোহ চাই যে আমি আমার কথা অনুসারে যে আমার নিউজটা হোক, এবং তাদের কাছে সেইভাবে কিন্তু চেষ্টা করি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু সারা জীবন এখনও আছে, আমরা আগামী দিনও আমরা থাকবো। ব্যালেন্সটা যেন প্রপার হয়, আদারওয়াইজ বাইসাইকেলের মতো হবে। বাইসাইকেলে যেমন ব্যালেন্স ছাড়া আপনি বাঁ দিকে পড়ে যাবেন, আদারওয়াইজ বা ডান দিকে পড়ে যাবেন। যেই ব্যালেন্স মেনটেন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটাকে বলে সূক্ষ্ম ভারসাম্য। সেটা আমাদের সবাই মিলে আমাদের 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস উদযাপন করে একটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকার প্রতি জ্ঞাপন করা হয় সম্মান। গণমাধ্যমকে প্রায়শই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়, যা জনমত গঠনে, উন্নয়নকে এগিয়ে নিতে এবং ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনতে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। অগ্রগতির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব থেকে মুক্ত থাকা এবং জনগণকে তথ্য প্রদান ও শিক্ষিত করার দায়িত্ব পালন করা অপরিহার্য। বছরের পর বছর ধরে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে গণমাধ্যম। অর্থনীতির পৃথিবীতে আজ সবচেয়ে কঠিন প্রশ্ন হলো মিডিয়া হাউসকে বাঁচিয়ে রাখার নিদান। শুধু ত্রিপুরা কেন, এই ফর্মুলা খোঁজার লড়াই চলছে সর্বত্র। এর সাথে রয়েছে পেইড নিউজের পশ্চিমী ঝঞ্ঝা, যা অনেকটাই নবজাতককে জোর করে ঔষধ খাওয়ানোর মতো। অতিরিক্ত তথ্যের দাপাদাপি এবং তথ্য বিস্ফোরণ নেহাত অমূলক চিন্তা নয়। ব্যক্তি আক্রমণ থেকে দেশ বিরোধী উস্কানি সমস্যা রয়েছেই আনাচে কানাচে। এছাড়া বৈচিত্র্যের অভাবও প্রকট ভীষণভাবে। খবরের সিংহভাগ জুড়েই শহরের মানুষের ভাবনা, গ্রামের বা প্রান্তের জেলার মানুষের কথা বা আশা আকাঙ্ক্ষার কথা অনেক সময়ই বলার থাকছেন না কেউই। সাংবাদিক হত্যা, তাদের উপর আক্রমণের নজির নেহাত কম নেই। শুধু শারীরিক আক্রমণ কেন, ডিজিটাল দুনিয়ায় সাংগঠনিক ট্রোল করার প্রবণতা যেন আজ পরিণত হয়েছে ট্রেন্ডে। এসব কোটি বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে সমাজের দর্পণকে। এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দুজন বরিষ্ঠ সাংবাদিককে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এক্ষেত্রে দায়িত্ব পেলেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার। পুরনো ভোটার তালিকা ভিত্তিক বিশেষ সংশোধন সহ একাধিক চ্যালেঞ্জ সামনে থাকায় এবারকার এডিসি ভোট শুধু রাজনৈতিক লড়াই নয়, নিরপেক্ষতা ও দক্ষতারও বড় পরীক্ষা রাজ্য নির্বাচন কমিশনের সামনে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে হলো বড় পরিবর্তন। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার মনোজ কুমার। তিনি দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত আইএএস শরদিন্দু চৌধুরীর জায়গায়, যার মেয়াদ শেষ হয়েছে 14 নভেম্বর। ত্রিপুরা পঞ্চায়েত রাজ্য পঞ্চায়েত নির্বাচন কমিশন গঠন বিধি 1993 এর বিধি 3-4 অনুযায়ী শরদিন্দু চৌধুরীর মেয়াদ পূর্তির পর বিধির সব ধরনের প্রযোজ্য শর্ত পূরণ ও রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে নতুন কমিশনার হিসেবে মনোজ কুমারকে নিয়োগের ঘোষণা দিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। ত্রিপুরা পঞ্চায়েত বিধি 1993 এবং এর পরবর্তী সংশোধনী, বিশেষ করে 2006 ও 2013 সালের সংশোধিত বিধিগুলির অধীনে পরিচালিত হবে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব, ক্ষমতা ও অন্যান্য শর্তাবলী।
নতুন দায়িত্ব গ্রহণের পরে মনোজ কুমারের সামনে বড় পরীক্ষা আসন্ন। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADC নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচনে হবে মনোজ কুমারের প্রথম বড় দায়িত্ব। রাজ্যের 2025 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে যে বিশেষ SIR প্রক্রিয়া চালানো হবে তার তদারকির মূল দায়িত্ব থাকবে মনোজ কুমারের কাঁধে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনায় তিনি কিভাবে প্রস্তুতি নেন সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই ADC নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। মনোজ কুমারের নিয়োগের পর প্রশাসনিক তৎপরতা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নতুন কমিশনার কিভাবে নির্বাচন পরিচালনার নতুন দৃষ্টিভঙ্গি আনেন তা দেখতেই অপেক্ষায় রাজনৈতিক দলগুলিও। ADC নির্বাচন কি হবে রাজনৈতিকভাবে নিরপেক্ষ পরিবেশে? নতুন কমিশনার কি তার প্রথম দায়িত্বেই অর্জন করতে পারবে বিশ্বাস? এই বিষয়গুলো নিয়েই জল্পনা শুরু হয়েছে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। উল্লেখ করা যেতে পারে বিদ্যুৎ, অর্থ ও বন বিভাগের অতিরিক্ত সচিবের পাশাপাশি 2019 সালে রাজ্য সরকারের মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন 1990 ব্যাচের ত্রিপুরা ক্যাডারের IAS মনোজ কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলার পুরনো মোটর স্ট্যান্ডে অবস্থিত মেসার্স বিশ্বাস অ্যান্ড সন্স এর পেট্রোল পাম্প বন্ধের নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। অগ্নি নিরাপত্তার ত্রুটি, অনুমোদিত বিল্ডিং পরিকল্পনার অভাব এবং জমি সংক্রান্ত আইনি অসঙ্গতির কারণে দেওয়া হয়েছে এই নির্দেশ। 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা 34-এর অধীনে আগরতলা পুরনো মোটর স্ট্যান্ডের মেসার্স বিশ্বাস অ্যান্ড সন্সের পেট্রোল পাম্প অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। একাধিক পরিদর্শন ও শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পেট্রোল পাম্পের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গুরুতর ত্রুটিপূর্ণ এবং পাম্প পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন ও নথিপত্র যথাযথভাবে সংগ্রহ করা হয়নি বলে উঠে আসে প্রশাসনের তদন্তে। পশ্চিম ত্রিপুরা জেলার বিভাগীয় ফায়ার অফিসারের প্রতিবেদন অনুযায়ী পেট্রোল পাম্প কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি কারণ দর্শানো নোটিশ জারি করা হয় 9 অক্টোবর 2025 তারিখে। নিরাপত্তার অভাব মানুষের জীবন ও সম্পত্তির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয় এই নোটিশে। এরপর 14 অক্টোবর ও 22 অক্টোবর যথাযথ শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন IOCL এবং মেসার্স বিশ্বাস অ্যান্ড সন্সের প্রতিনিধিরা। তদন্তে দেখা গেছে যে পেট্রোল পাম্পে যথাযথভাবে ইনস্টল করা হয়নি কার্বন ডাই অক্সাইড এবং DCP অগ্নি নির্বাপক যন্ত্র। এছাড়া লঙ্ঘন হয়েছে ন্যাশনাল বিল্ডিং কোড 2016, PESO, CPCB এবং IOCL নির্দেশিকা। পেট্রোল পাম্পটির জন্য অনুমোদিত বিল্ডিং পরিকল্পনা ছিল না এবং নিয়মিতকরণ বা পরিবর্তনের অনুমোদনও দেওয়া হয়নি বলে অপর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগরতলা পৌর নিগম। IOCL এর জমা দেওয়া দলিলের বৈধতাকেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কারণ এতে সমস্ত জমির মালিকদের অনুমোদন ছিল না অন্তর্ভুক্ত। এই সমস্ত কারণের ভিত্তিতে সদর মহকুমা প্রশাসন, বিভাগীয় ফায়ার অফিসার এবং সদরের SDPOর উপস্থিতিতে পেট্রোল পাম্পটি অবিলম্বে সিল করার নির্দেশ দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। জননিরাপত্তার প্রতি প্রশাসনের প্রতিশ্রুতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালার কঠোর প্রয়োগের প্রতিফলন হলো জেলা প্রশাসনের এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় মেসার্স বিশ্বাস অ্যান্ড সন্স পেট্রোল পাম্প আপাতত খোলা রাখার অনুমতি দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। আদালতের নির্দেশ অনুসারে পুনরায় খোলা রাখা হয়েছে পাম্পটি। উল্লেখ করা যেতে পারে, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার অভাব এবং অনুমোদনহীন ভবনের কারণে পুরনো মোটর স্ট্যান্ডের বিশ্বাস অ্যান্ড সন্স পেট্রোল পাম্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। পুরনো পেনশন পুনর্বহাল, বকেয়া DA প্রদান, অষ্টম বেতন কমিশন গঠন এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ তাদের জরুরি দাবি আদায়ে সমাবেশের অনুমতি বারবার বাতিল হবার প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি। প্রশাসনের এই ধরনের আচরণে রবিবার প্যারাডাইজ চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন। রবিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি। মিছিল ও গণ অবস্থানে অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ করে প্যারাডাইজ চৌমুহনী এলাকায় কর্মী সমর্থকরা জড়ো হয়ে সামিল হন প্রতিবাদে। পুরনো পেনশন প্রথা পুনর্বহাল, বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত প্রদান, অষ্টম বেতন কমিশন গঠন এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সহ শিক্ষক কর্মচারীদের কয়েকটি জরুরি দাবি নিয়ে সমাবেশের অনুমতি বারবার বাতিল করা হচ্ছে বলে দিন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আপনাদের সাফিসিয়েন্ট ফোর্স নিয়োগ করতে কেন নিয়োগ বন্ধ রেখেছেন? ক্ষমতায় আসার আগে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা সমস্ত দপ্তর বছরে 50,000 করে চাকরি দেবেন।
আপনাদের নিয়োগ করতে কে না করেছে? আপনাদের তো ডাবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। কেন এডিসিতে আজকে শিক্ষক কর্মচারীরা রিটায়ারমেন্টের পরে পেনশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন? এ প্রশ্নের কি জবাব রয়েছে? কেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার স্বপ্ন দেখিয়ে আপনারা 2018 সালে ক্ষমতায় এসে 2018 সালে আপনারা 6টি নিয়মিতকরণের আদেশ বাতিল করেছেন? এ প্রশ্নের জবাব আপনাদের আমাদেরকে দিতে হবে। কেন পেনশন বেসরকারীকরণ? এটা কি আপনারা 18 সালে ক্ষমতায় আসার আগে আপনাদের ভিশন ডকুমেন্টে ছিল? 18 সালের জুলাই মাসে আপনারা আপনাদের এই অধিকার কেড়ে নেবেন, এটা কি ছিল না? এই অধিকার, এই প্রতিশ্রুতি আপনাদের ছিল না। আপনারা অনেক প্রলোভন দেখিয়েছেন, সপ্তম পে কমিশন ঢেলে দেবেন, দিতে পেরেছেন? পারেননি। আপনারা অষ্টম বেতন কমিশন গঠন করেছেন, করতে পারেননি। বরং বামফ্রন্ট সরকার বছরে দুবার দিয়ে যে এরিয়াগুলো ক্লিয়ার করত। শিক্ষক কর্মচারীদের উপর দমন পীড়ন চলছে বলেও এদিন অভিযোগ করে সংগঠন। গর্দি করছেন, অফিসে ঢুকে কর্মচারীদের পেটাচ্ছেন, হাসপাতালে ডাক্তার নার্সদের পেটাচ্ছেন, রক্তাক্ত করছেন, উদয়পুরে শিক্ষককে হত্যা করেছেন। এরকম ভাবে সমাজের যারা মেরুদণ্ড, প্রলম্ব শিক্ষক, তাদের লাঞ্ছিত করছেন। এই ব্যবস্থা কতদিন চলবে? কতদিন চালাতে পারবেন? মানুষের মনের আগুন আপনারা এইভাবে বাইরে কর্মসূচি বন্ধ করে নেভাতে পারবেন কি? পারবেন না। স্বাভাবিকভাবেই আপনারা দিন গুনুন। আপনাদের কাছে অনুরোধ, শিক্ষক কর্মচারীদের যন্ত্রণার কথা বারবার আপনাদের কর্ণকুহরে নেবার চেষ্টা করেছি, আপনারা সেখানে কর্ণকুহরে নেননি, কোনো উদ্যোগ নেননি। আমরা জুলাই মাসে আপনাদের কাছে চিঠি দিয়েছি, কই তার তো একটা রিপ্লাই আপনারা দেননি, রিসিভ কপি আমরা এনেছি। এ কি চলতে পারে? রবিবার সকাল থেকেই প্যারাডাইজ চৌমুহনী এলাকায় জড়ো হতে শুরু করে সমন্বয় কমিটির সদস্যরা। বিভিন্ন ব্যানার, প্লেকার্ড নিয়ে দাবি আদায়ের ডাক দেন সংগঠনের নেতৃত্ব। সরকারের অনাগ্রহ ও বিলম্ব নীতির কারণে প্রতারণা ও বঞ্চনার শিকার হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বলেও এদিন অভিযোগ করে সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রঞ্জি ট্রফির এলিট 1 গ্রুপে প্রথম দিনের খেলায় ব্যাটিং ব্যর্থতায় 136 রানে অল আউট হয়ে বড় চাপে ত্রিপুরা। জবাবে রেলওয়ের কুশ মারাটে ও মোহাম্মদ সাইফের অপরাজিত জুটিতে 2 উইকেটে 149 রানের লিড নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে রঞ্জি ট্রফির এলিট 1 গ্রুপের পঞ্চম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় হয় ত্রিপুরার। রবিবার ম্যাচের প্রথম দিন মাত্র 41 ওভারে 136 রান অল আউট হয়ে যায় সফররত ত্রিপুরা। এদিন ব্যর্থতার ছাপেই রাখে ত্রিপুরার ব্যাটিং লাইন আপ। দলের হয়ে বাবুল দে 42 এবং বিজয় শঙ্করের অপরাজিত 44 ছাড়া আর কেউই পৌঁছতে পারেননি 2 অঙ্কের রানে। রেলওয়ের হয়ে 4টে উইকেট নেন রাজ চৌধুরী। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সমস্যায় পড়ে রেলওয়ে। মাত্র 6 ও 8 রানে 2টি উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল তারা। তবে এরপর দৃঢ় জুটি গড়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নেন কুশ মারাটে ও মোহাম্মদ সাইফ। মারাটে অপরাজিত 73 এবং সাইফ অপরাজিত 66 রানে শেষ করেন দিনের খেলা। দিনের শেষে রেলওয়ের সংগ্রহ 2 উইকেটে 149। ফলে প্রথম ইনিংসেই তারা ত্রিপুরা থেকে এগিয়ে আছে 13 রানের লিড নিয়ে। ম্যাচের দ্বিতীয় দিন সোমবার হাতে থাকা 8 উইকেটের জোরে বড় রান সংগ্রহের লক্ষ্য থাকবে রেলওয়ের। অন্যদিকে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করবে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাইম ডেস্কের এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।